ওয়েলকাম স্টুডেন্টস, এগ্রিকালচার উইথ সায়ক স্যার এই চ্যানেলে স্বাগত সবাইকে। ইতিমধ্যেই ধানের আলোচনা চলছে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 4 মার্কসের কোয়েশ্চেন মেনলি আসে, বহু বছর পরীক্ষায় এসছে। সেটি হচ্ছে নিম্নলিখিত বিষয়গুলি অবলম্বন করে বোরো ধানের চাষ পদ্ধতি বর্ণনা করো। এখানে নিম্নলিখিত বিষয়গুলি একটা ইন্টারেস্টিং জিনিস। কীরকম থাকে, কখনো থাকে যে ধরো উপযুক্ত জাত নির্বাচন, বোনার সময়, বীজের হার, জলসেচ, এরকম 4টে টপিক আমাদের দিয়ে দেওয়া হবে এবং থাকবে 1:4 = 4। ধানের ক্ষেত্রে এই জাতীয় কোয়েশ্চেন এবছর আসার সম্ভাবনা প্রবল। কীরকমভাবে আসবে? আইদার বোরো ধান আসবে, একই প্যাটার্নে আসবে, নয়তো হাইব্রিড ধান কম আসে, সম্ভাবনা খুবই কম, তবু হাইব্রিড ধানটা দেখতে হবে। আর আমন ধান আসে। আমন ধানও বিগত বছরে যেহেতু আসেনি, বোরো ধানটা আসার সম্ভাবনা একটু হলেও বেশি থাকে। তো যাই হোক, কোশ্চেনগুলো থাকে এইরকমভাবে। তো কিন্তু তোমাদের কিন্তু গোটা বোরো ধানটাই পড়তে হবে, নাহলে কিন্তু এই যে যে কোনো 4টে টপিক দিয়ে দেয়, দিয়ে তারপর বলে সেই সম্বন্ধে আলোচনা করো। আমি একটা একটা করে সবগুলো টপিকই আমরা আলোচনা করে নিচ্ছি। চলো দেখা যাক, শুরু করা যাক। কেমন? প্রথমেই যেটা আসছে জাত নির্বাচন। জাত নির্বাচন বোরো ধানের ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং। কারণ দেখো, বোরো ধানের ক্ষেত্রে তোমরা আগেই জানো যে উচ্চ ফলনশীল জাত নির্বাচন করতে হবে, এটা ফ্যাক্ট, কোনো ডাউট নেই। কিন্তু কোন জাত নির্বাচন করব সেটা নির্ভর করে কার ওপর? নির্ভর করে হচ্ছে সেই সমস্ত জাতি ব্যবহার করব যেখানে কত দিন পর্যন্ত জলের ব্যবহার করা যাবে। মানে আমি আবার বলছি কথাটা, মানে কতদিন পর্যন্ত জলসেচের সুবিধা আছে তার উপর ভিত্তি করে বোরো ধানের জাত নির্বাচন করতে হবে। কীরকম ব্যাপার? যদি ধরা যাক যে মার্চ মাস পর্যন্ত জল পাওয়া যাবে, মার্চ মাসের শেষ পর্যন্ত যদি জল পাওয়া যায়, সেক্ষেত্রে অন্নদা, ভূপেন, যামিনী এই জাতীয় ধানের জাত ব্যবহার করা যাবে। যদি ধরো এপ্রিল মাসের মাঝামাঝি সময় পর্যন্ত জল পাওয়া যায়, তাহলে মিডিয়াম ডিউরেশন ভ্যারাইটি IR 36, IR 64, ললাট এই জাতীয় ধানগুলো চাষ করা যাবে। আর যদি দেখা যায় যে এপ্রিল মাসের শেষ পর্যন্ত জল পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আমাকে চাষ করতে হবে হচ্ছে শস্যশ্রী, কুন্তি, প্রকাশ ইত্যাদি দীর্ঘমেয়াদী জাত। তাহলে যদি বলে জাত নির্বাচন, তাহলে এইটুকু একটু, বা যদি জিজ্ঞেস করে যে বোরো ধানের জাত নির্বাচনের মূল ভিত্তি কী, এটার উত্তর হচ্ছে সেইটা, যে কত দিন পর্যন্ত জলসেচের সুযোগ সুবিধা আছে তার উপর ভিত্তি করে বোরো ধানের জাত নির্বাচন করতে হবে। তাহলে শর্ট ডিউরেশন, মিডিয়াম ডিউরেশন এবং লং ডিউরেশন বা দীর্ঘমেয়াদী জাত, এই তিনটে যেগুলো বললাম সেইটা। জাত নির্বাচনের পরে যেটা আসছে সেটা হচ্ছে চারা তৈরি। চারা তৈরি মোটামুটি অক্টোবর মাসের শেষ থেকে চারা তৈরি হয়, বা নভেম্বর মাসে থেকে চারা তৈরি করা শুরু হবে। এবার বীজতলা তৈরি। বীজতলার ক্ষেত্রে একটা থাম্ব রুল আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। বইয়ে অনেক রকম লেখা থাকে, বিভিন্ন ক্রপের বিভিন্ন স্পেসিফিক বীজতলা আছে, কিন্তু এটাও জানবে যে HS লেভেলে অত কঠিন বীজতলা মুখস্থ করার দরকার নেই। একটা কমন ফরম্যাট লিখবে যে কোনো চারার ক্ষেত্রে, সেম বীজতলা করবে। সেটা হচ্ছে চওড়া হবে 4 ফুট। কি বললাম? চওড়া 4 ফুট চওড়া, লম্বা প্রয়োজন মতো, অর্থাৎ যতটা দরকার সেই অনুযায়ী লম্বায় হবে। এবং কী হবে? বীজতলাটা উঁচু হবে 15 সেন্টিমিটার এবং বীজতলার চারপাশে 1 ফুট চওড়া নালা থাকবে। 4 ফুট চওড়া, প্রয়োজন মতো লম্বা, 15 সেন্টিমিটার উঁচু এবং বীজতলার চারপাশে 1 ফুট চওড়া নালা থাকবে। ঠিক আছে? এবার একটা খুব ভালো প্রশ্ন মনে আসতে পারে যে স্যার 4 ফুট চওড়া কেন? চওড়াটা 4 ফুট কেন? চওড়াটা 5 ফুট হতে পারে, চওড়াটা 3 ফুট হতে পারে, 2 ফুটও তো চওড়া হতে পারতো না। 4 ফুট চওড়া এর একটা সায়েন্টিফিক রিজন আছে। কেন বলো দেখি? কারণ দেখো, চারা বা বীজতলা, মানে 4 ফুট চওড়া যে নালা ইয়েতে হবে বীজতলাটা, তার কারণ দেখো, বীজতলাটা তুমি হিসেব করে দেখো যে পরিচর্যাটা করতে হবে তো বীজতলায়। তাহলে চাষি মোটামুটি একটা সাইডে দাঁড়িয়ে তোমার এই হাতটা প্রায় 2 ফুট যাবে। তাহলে একটা সাইডে দাঁড়িয়ে তুমি 2 ফুট পর্যন্ত পরিচর্যা করলে, উল্টো দিকে ঘুরে গেলে আবার পরের 2 ফুট পরিচর্যা করলে, সেই কারণে নর্মালি চওড়াটা হয় 4 ফুট বীজতলার। কেমন? এটা গেল। এবার হচ্ছে মূল জমি তৈরি। মোটামুটি মূল জমি তৈরি 4 থেকে 5 বার জমি চাষ করলে মূল জমি তৈরি করা হয়। তারপরে জমিটা কী করা হয় না, পাওয়ার টিলারের সাহায্যে কাদা করা হবে। মোটামুটি 4 থেকে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি মতন কাদা করা হয়। ম্যাক্সিমাম 4 থেকে 5 বা 6 ইঞ্চি মতন কাদা করা হয়। হয়ে গেল। তারপর হচ্ছে চারা রোপণ। চারা রোপণ যদি হেডিং দাও তাহলে কি লিখবে না, 4 থেকে 5টি যে পাতাযুক্ত চারা, সেই চারাটা 15 সেন্টিমিটার ইউনিট 15 সেন্টিমিটার দূরত্বে চারাটা রোপণ করতে হবে। দেখো, স্কোয়ার প্ল্যান্টিং, হ্যাঁ, 15 সেন্টিমিটার ইন্টু 15 সেন্টিমিটার দূরত্বে চারাটা রোয়া করতে হবে।
কেমন? এবং চারাটা কটা পাতা থাকবে? 4 থেকে 5টি পাতাযুক্ত চারা থাকবে। ক্লিয়ার? নেক্সট যেটা আসে সেটা হচ্ছে বোরো ধান যদি লিখতে দেয়, বোরো ধানের সার প্রয়োগ দেবেই দেবে। ঠিক আছে? সার প্রয়োগ দুটো হেডিং করবে। বইয়ে অনেক রকমভাবে লেখা থাকবে, অত লিখতে গিয়ে 1 নাম্বার বেসিক্যালি পাবে, তার জন্য এত সময় নষ্ট করতে হবে না। হেডিং দেবে সার প্রয়োগ, তারপর হেডিং দেবে সাব হেডিং করবে জৈব সার। 10 থেকে 15 টন পার হেক্টর জমি বীজ বপনে বা জমি তৈরির 1 মাস আগে প্রয়োগ করা হয়। ব্যাস, আর একটা কথা লিখবে না। এরপর চলে এসো রাসায়নিক সার প্রয়োগ। রাসায়নিক সার প্রয়োগে কী লিখবে? যে 100 থেকে 80 ইস্টু 50 ঠিক আছে? 80 থেকে 100 কেজি ইস্টু 50 কেজি পার হেক্টর হারে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম সার জমিতে প্রয়োগ করা হয়। তার মধ্যে কি করা হচ্ছে না, হাফ নাইট্রোজেন প্লাস ফসফরাস প্লাস পটাশিয়াম কি করা হচ্ছে না, মূল জমি তৈরির সময় আমি প্রয়োগ করে দিচ্ছি। হয়ে গেল? বাকি যে থাকলো হাফ নাইট্রোজেন, মানে ধরো সাপোজ আমি 100 কেজি দিয়েছি, তাহলে 100 কেজি যদি নাইট্রোজেন আমি জমিতে প্রয়োগ করি, তাহলে হাফ হচ্ছে কি না 50 কেজি আমার প্রয়োগ করতে হবে। কখন? না জমি তৈরির সময়, যখন জমিতে কাদা করছি তখন প্রয়োগ করলাম। বাকি কত পড়ে থাকলো? বাকি পড়ে থাকলো হচ্ছে 50 কেজি। এই 50 কেজিকে দুটো ভাগে ভাগ করে দাও। একটা হবে হচ্ছে 20 থেকে 25 ডিএটিতে বা ডেজ আফটার ট্রান্সপ্ল্যান্টিং, যেটা চারা মানে চারা রোয়া করার 20 থেকে 25 দিন বাদে আরেকটা 1/4, অ্যান্ড ফাইনাল 1/4 হচ্ছে 40 থেকে 45 ডিএটিতে প্রয়োগ করতে হবে। এখানে অবশ্যই একটা কথা মনে রাখার দরকার, সেটা হচ্ছে কি বলো দেখি, সেটা হচ্ছে বাই চান্স যদি ফুল আসে না, ফুল আসা হয়ে গেলে কিন্তু আর চাপান সার প্রয়োগ করা যাবে না। কেন যাবে না সেটা আমরা পরে যখন কোশ্চেন অ্যান্সার আলোচনা করব তখন এটা আলোচনা করবো। আপাতত বোরো ধানটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে সার প্রয়োগ হয়ে গেল। সার প্রয়োগটা সাম আপ করছি। জৈব সার 10 থেকে 15 টন পার হেক্টর, বীজ বপনের 1 মাস আগে দিতে হবে, কম্পোস্ট সার হিসেবে দিতে হলো। তারপর হচ্ছে রাসায়নিক সার। রাসায়নিক সার 80 থেকে 100 কেজি, 80 থেকে 100 ইস্টু 50 কেজি পার হেক্টর হারে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সার জমিতে প্রয়োগ করব। তার মধ্যে হাফ N + P + K কখন দিতে হচ্ছে? দিতে হচ্ছে আমার মূল সার হিসাবে। বাকি যেটা থাকছে 1/4 20 থেকে 25 ডিএটি আর 40 থেকে 45 ডিএটিতে চাপান সার হিসেবে প্রয়োগ করতে হবে। ঠিক আছে? তা জলসেচ সার প্রয়োগ হয়ে গেল। সার প্রয়োগের পর যেটা খুব ইম্পর্টেন্ট, বোরো ধানে জলসেচ। বোরো ধান যদি চাষ পদ্ধতি লিখতে দেয় তোমাদের পরীক্ষায়, দেখবে এই কোশ্চেনটি প্রিভিয়াস ইয়ারে বহুবার এসছে, এই পয়েন্টটা আসবে যে বোরো ধানে জলসেচ। এবার বোরো ধানের জলসেচ একটা সূচি আছে, সূচিটা দেখবে তোমাদের বইয়ে আছে অনেক লম্বা করে, কিন্তু অত লম্বা লিখবে না। আমি একটা বলে দিচ্ছি, তোমরা শুনে নাও, শুনে লিখে নিও, কেমন? দেখো পয়েন্ট করে। প্রথম হচ্ছে চারা রোয়া। চারা রোয়া তীর দেবে, তীর দিয়ে লিখবে চারা রোয়া ছিপছিপে জল, কেমন? সেকেন্ড পয়েন্ট হচ্ছে 7 থেকে 10 ডিএটিতে 2 ইঞ্চি জল, 10 থেকে 55 ডিএটি 1 থেকে 1.5 ইঞ্চি জল, 55 থেকে 65 ডিএটি জল নিকাশ এবং মাঝে মধ্যে জল প্রয়োগ, 65 থেকে 75 ডিএটি 1 থেকে 1.5 ইঞ্চি জল, এবং ধান কাটার 7 দিন আগে সম্পূর্ণ জল নিকাশ। তাহলে কটা পয়েন্ট হলো দেখো, চারা রোয়া, ছিপছিপে জল। সেকেন্ড পয়েন্ট আসছে 7 থেকে 10 ডিএটি 2 ইঞ্চি জল, 10 থেকে 55 1 থেকে 1.5 ইঞ্চি জল, 55 থেকে 65 জল নিকাশ এবং মাঝে মধ্যে জল প্রয়োগ, 65 থেকে 75 1 থেকে 1.5 ইঞ্চি জল, এবং ধান কাটার 7 দিন আগে সম্পূর্ণ জল নিকাশ। তাহলে 6টা পয়েন্ট হচ্ছে পরপর 1 2 3 4 5 6 লিখবে, 6টা পয়েন্ট তীর দেবে আর লিখবে। তাহলে কি কম সময় হবে লেখাটা এবং মাস্টারমশাইয়ের চোখে আরাম লাগবে। এক গাদা কথা লিখবে না অনর্থক। রোগ ও পোকা দমন। রোগ পোকা দমন পয়েন্টটা একদম অ্যাম্বিগুয়াস পয়েন্ট। নর্মালি লিখবে যে বোরো ধানের বিভিন্ন রকম রোগ এবং পোকার দেখা যায়, তার মধ্যে ধানের ঝলসা রোগ দেখা যেতে পারে। রোগের মধ্যে পোকার মধ্যে দেখা যায় হচ্ছে বাদামি শোষক পোকা, খুব উপদ্রব দেখা যায়। এই পোকার প্রয়োজন মতো ওষুধ দিতে হবে। ব্যাস, কেউ তোমায় এখানে জানতে চাইবে না কি ওষুধ না ওষুধ, সেটা পরের চ্যাপ্টারে তোমরা লিখবে। হয়ে গেল। ফসল কাটা ও ফলন। ধান সম্পূর্ণ পেকে গেলে ফসল কাটতে হবে এবং ফলন মোটামুটি 5 থেকে 6 টন পার হেক্টর। এই গেল গিয়ে বোরো ধানের মূল যে চাষ পদ্ধতি। এখানে 2-3টে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। প্রথম যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে বোরো ধান চাষ করতে, আমন ধানের চারা যেটা তৈরি করতে যে যত মাস তত দিন সময় লাগে, ভাইরাস বোরো ধানে 10-12 দিন বেশি সময় লাগে কেন? এটা একটা খুব ভ্যালিড কোশ্চেন। কেন হচ্ছে দেখো, কোশ্চেনটাকে বুঝতে হবে। কি বললাম না, বোরো ধানের চারা তৈরি হতে আমন ধানের চেয়ে 10-12 দিন বেশি সময় লাগে কেন? ঠিক আছে,
কেন? তার কারণ দেখো, খুব ঠান্ডা মাথায় ভাবো, বোরো ধান তুমি লাগিয়েছো কখন? শীতকালে, রাইট? এবার শীতকালে তুমি যেই চারা তৈরি করলে, শীতকালে কি হয়, টেম্পারেচারটা কমে যায়। এবার কম তাপমাত্রায় চারার বৃদ্ধিটা ভালো হয় না, স্লো হয়ে যায়, স্লো ডাউন হয়। সেই কারণে কি হয় না, বোরো ধানের চারা তৈরি করতে আমন ধানের চেয়ে 10-12 দিন বেশি সময় লাগে। এটি উত্তর, যে শীতকালে ঠান্ডা আবহাওয়ায় চারা উৎপন্ন হতে বা চারা তৈরি হতে দেরি হয়। আর একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে কখনো কখনো দেখা যায় যে বোরো ধানের বীজতলাটা প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছে। কেন ঢাকা দেওয়া হয়? এটা সম্ভবত গত বছর এসছিল উচ্চ মাধ্যমিকে, ওল্ড সিলেবাসে এই প্রশ্নটা এসছিল 2025-এ মোস্ট প্রবলি। তো কেন ঢেকে দেওয়া হয়? তার কারণ হচ্ছে দেখো, যদি সাদা প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয় তাহলে সানলাইটটা ঢুকবে, সানলাইটটা ঢুকে কী হবে, একটা গ্রিন হাউস এফেক্টের তৈরি হবে, তাতে যে বীজতলাটা আছে সেই বীজতলাটা গরম হবে। বীজতলাটা যদি গরম হয় তাহলে কী হবে, চারাটা আর ঠান্ডা পাচ্ছে না, চারাটা গরম আবহাওয়ায় কী হবে, দ্রুত বাড়বে। ক্লিয়ার? যাতে চারাটার ওই ঠান্ডা না লাগে এবং একটা গরম আবহাওয়া তৈরি হয়, সেই কারণে কি হয় না, বোরো ধানের বীজতলা সাদা প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়। ওকে। আর একটা হচ্ছে বোরো ধানের সমস্যা। বোরো ধানের সমস্যা কি? বোরো ধানের প্রধান যেটা প্রবলেম সেটা হচ্ছে জল, জল, জল আর জল। যথেষ্ট পরিমাণে জল যদি না থাকে তাহলে বাপু বোরো ধান করা খুব মুশকিল। কারণ এই চাষ পদ্ধতিতে তুমি দেখো যে জলসেচের যে প্যাটার্নটা দেখলে, ম্যাক্সিমামটাই হচ্ছে জমিতে জল দাঁড়িয়ে থাকছে। এই জমিতে জল দাঁড়ানো অবস্থা সৃষ্টি করতে প্রচুর পরিমাণে জল লাগে, তাই যেখানে জলের অভাব আছে সেখানে মোটেই বোরো ধান চাষ করা যুক্তিযুক্ত কাজ হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে সমস্যা কি লিখবে? সমস্যা হচ্ছে জলসেচ। বোরো ধানে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়, তাই যেখানে জলের অভাব আছে সেখানে বোরো ধান চাষ করা সম্ভব হয় না। আর মোটামুটি বাকি বোরো ধান থেকে তেমন আর কিছু আসে না। এই তাহলে বোরো ধানে আসবে হচ্ছে একটা 4 নম্বরের প্রশ্ন আসতে পারে, বোরো ধান চাষ পদ্ধতি। দেখবে যে তোমাদের যে টেক্সট বইটা আছে, আমার লেখা টেক্সট বইটা, সেই টেক্সট বইটায় দেখবে যে লেখা আছে, মডেল কোশ্চেনটা ফলো করবে যে নিম্নলিখিত বিষয়গুলির অবলম্বনে বোরো ধানের চাষ পদ্ধতি বর্ণনা করো। এটা একটা কোশ্চেন। আর হচ্ছে বিজ্ঞানসম্মত কারণ দর্শাও, দুটো বললাম, 3টে হলো অ্যাকচুয়ালি। বোরো ধানের সমস্যা কী কী, বোরো ধান চাষ করতে 10 থেকে 12 দিন, বোরো ধানের চারা উৎপাদন করতে 10 থেকে 12 দিন সময় বেশি লাগে কেন, অ্যান্ড আরেকটা কোশ্চেন যেটা শেখালাম সেটা হচ্ছে যে বোরো ধানের বীজতলা অনেক সময় প্লাস্টিক কভার দিয়ে ঢেকে দেওয়া হয়, কেন ঢেকে দেওয়া হয়। ওকে, ঠিক আছে। কেমন লাগলো ভিডিওটা জানাবে। বোরো ধান সংক্রান্ত বা ধান সংক্রান্ত বা সিলেবাস সংক্রান্ত যে কোনো সমস্যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, শেয়ার করে বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর কি বলবো, পড়াশুনো করো, মন দিয়ে পড়াশুনো করো।